বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে, শিরোপাও উঠেছে স্পেনের হাতে, কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের একাংশের কাছে লড়াই এখনো শেষ হয়নি। রেফারির একাধিক বিতর্কিত সিদ্ধান্তের ফাইনালের ভাগ্য বদলে গেছে, এমন অভিযোগ তুলে এবার ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি উঠেছে অনলাইন পিটিশনে। এরই মধ্যে সই করেছেন 61,000-এরও বেশি মানুষ। বিশ্বকাপ ফাইনাল আবারও খেলার এই দাবি নিয়ে আরো জানাচ্ছেন জুবাইর নূর। 2026 বিশ্বকাপ ফাইনাল শেষ, কিন্তু শেষ হয়েও যেন এই মহারণের রয়ে গেছে রেশ। এবার লড়াই মাঠে নয়, চলছে অনলাইনে। গোলের হিসাব নয়, বিতর্ক এখন রেফারির বাঁশি ঘিরে। আর সেই ক্ষোভ থেকেই বিশ্বকাপ ফাইনাল আবার আয়োজনের দাবি তুলেছেন আর্জেন্টিনার সমর্থকরা। ফাইনালের মাত্র কয়েকদিনের মধ্যেই change.org শুরু হওয়া একটি পিটিশনে সই করেছেন 61,000-এরও বেশি মানুষ। উদ্যোগটির নেতৃত্ব দিচ্ছেন আর্জেন্টিনার সমর্থক গিসেলা সানচেজ। তার দাবি, স্পেনের বিপক্ষে ফাইনালে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের একাধিক সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। তাই পুরো ম্যাচের রেফারিং পর্যালোচনা করে ফাইনাল পুনরায় আয়োজনের আহ্বান জানানো হয়েছে ফিফার কাছে। 19 জুলাইয়ের সেই ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে 1-0 ব্যবধানে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। তবে ম্যাচের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রেফারিং নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। পিটিশনে অনিয়ম ও বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ তোলা হলেও দাবিগুলোর পক্ষে এখনো কোনো আনুষ্ঠানিক বা স্বাধীন প্রমাণ উপস্থাপন করা হয়নি। বিশ্বকাপের ইতিহাসে বিতর্কিত রেফারিং নতুন কিছু নয়, কিন্তু ডিজিটাল যুগে সমর্থকদের প্রতিবাদ এখন স্টেডিয়ামের গ্যালারি ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে। এক ক্লিকেই তৈরি হচ্ছে বৈশ্বিক জনমত, যদিও সেই জনমত মাঠের ফল বদলে দেওয়ার ক্ষমতা রাখে না। মজার বিষয় হলো, এই বিশ্বকাপে এটি দ্বিতীয় ঘটনা। সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর ফ্রান্সের সমর্থকেরাও একইভাবে ম্যাচ পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন করেছিলেন। সেই আবেদনেও সাড়া দিয়েছিলেন 82,000-এর বেশি মানুষ। অর্থাৎ স্পেনের বিশ্বজয়ের পথ জুড়ে বারবার সামনে আসছে বিতর্কিত রেফারিং। তবে আবেগ আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা স্পষ্ট। ফিফার নিয়ম অনুযায়ী সমর্থকদের অনলাইন পিটিশনের ভিত্তিতে বিশ্বকাপের ম্যাচ পুনরায় আয়োজনের কোনো সুযোগ নেই। ফলে ইতিহাসের পাতায় 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসাবে থাকবে স্পেন, আর আর্জেন্টিনার জন্য থেকে যাবে এক হার, অসংখ্য প্রশ্ন আর শেষ না হওয়া বিতর্কর গল্প। জুবাইর নূর, 71। এদিকে 2 কোটির বেশি মানুষ অনলাইন যুদ্ধে নেমেছে লিওনেল মেসিদের বিশ্বকাপ থেকে বহিষ্কার করার জন্য। মেসিরা বাড়তি সুবিধা পাচ্ছে বিশ্বকাপে, যা ফুটবলের সৌন্দর্য নষ্ট করে দাবি তুলেছে এক পক্ষ, আর সেখানে চলছে গণহারে স্বাক্ষর। সেটা ভেঙে ফেলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও। এই সাইন কি আদৌ কোনো কাজে আসবে? আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। ধরুন, আপনার প্রিয় দল আর্জেন্টিনা আজীবনের জন্য বিশ্বকাপ থেকে বহিষ্কার হয়েছে। অনলাইনে করা 2 কোটি মানুষের ওই পিটিশনের ফলাফল যদি ফিফা মেনে নেয়, তাহলে সত্যি এটা হতে পারে। সেই সাথে একটা লজ্জার রেকর্ডও ধীরে ধীরে তৈরি হচ্ছে। সংখ্যার হিসেব করতে হলে সেই পিটিশনে সাইন করা মানুষের সংখ্যা 24 মিলিয়ন ছুঁই। অর্থাৎ অনলাইন পিটিশনের ইতিহাসের সর্বোচ্চ সাইনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে গেছে আর্জেন্টিনা আউট। সর্বোচ্চ সিগনেটরির পিটিশনটা ছিল জাস্টিস ফর জর্জ ফ্লয়েড নামে। সেখানে সাইন করেছিল 19.6 মিলিয়ন মানুষ। যদিও আর্জেন্টিনা আউট এখনো স্বীকৃত প্ল্যাটফর্মে খোলা কোনো পিটিশন নয়। পুরো বিশ্বকাপ জুড়ে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছিল, মেসিকে অনেক বেশি সুবিধা দেওয়া হয়েছে, আর সেটাকে ক্যাশ করে একটা দল নেমেছে পিটিশন করতে, আর সেখানে হুমড়ি খেয়ে পড়ছে মেসিদের নিষিদ্ধ করতে। তাও যেন তেন কোনো ব্যাপার নয়, আজীবনের জন্য 3 বারের চ্যাম্পিয়নদের বহিষ্কার করার কথা বলছে তারা। ইউরোনিউজের এক প্রতিবেদনে প্রকাশ করা হয় ভয়ঙ্কর এই বিষয়টি। যেখানে 50 লাখ পিটিশনের টার্গেট নিয়ে নেমেছিল, সেখানে সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 2,33,00,000-এর বেশি মানুষের, যেটা কিনা হাঁটছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের দিকে। 24 মিলিয়নের সাইন হয়ে গেলে আগের রেকর্ড ভাঙবে এই ইস্যু। সেসব আলোচনা ছাড়ুন, মেসিদের প্রতি এমন রাগ ওরা পুষে রাখলই বা কেন? শুধুই কি রেফারিং ইস্যু? আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হয়, এই আলোচনা শুরু হয়েছিল আলজেরিয়ার বিপক্ষে মেসির করা ফাউলে কোনো কার্ড না দেখানো নিয়ে। এরপর মিশরের বিপক্ষে 2 সিদ্ধান্তকে রেফারির বাড়তি সুবিধার একটা বহিঃপ্রকাশও বলা হয়েছিল। কিন্তু ফাইনালে যখন আর্জেন্টিনা হেরে যায়, তখন ব্যাপারটি নিয়ে আরও কথা হয়। সুবিধা না দেওয়ায় শিরোপা খুঁয়েছে মেসিরা। অন্যদিকে পিটিশনের উদ্যোক্তাদের একাংশ ধন্যবাদ দিচ্ছে স্পেনকে। শিরোপা জিতে নাকি ওরা আর্জেন্টাইনদের মুখ বন্ধ করে দিয়েছে।
এবার প্রশ্ন করতে পারেন এই পিটিশনে কি তেমন কোনো প্রভাব পড়তে পারে? উত্তরটা হ্যাঁ নাতে দেওয়ার কোনো সুযোগ নাই। কেননা 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে হেরে ফরাসি সমর্থকরা দাবি তুলেছিল ফাইনালে আর্জেন্টিনা তৃতীয় গোলের আগেই মাঠে ঢুকে পড়েছিল ডাগআউটের প্লেয়াররা। সেই বিষয়টি নিয়ে রেফারিকে শেষ পর্যন্ত ব্রিফও করতে হয়েছিল তখন। এবারের পিটিশনে তো আরও বেশি মানুষ অংশগ্রহণ করেছে, তাই ব্যাপারটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। তবে দেখার অপেক্ষা 2 কোটির বেশি মানুষের এই সাইন নিয়ে আর কি হয়। আবু নাইম, 71। ফিফা বিশ্বকাপের এবারের ফাইনালটা ছিল স্পেন ভার্সেস আর্জেন্টিনার। আলবিসেলেস্তেদের সরকার ইসরায়েলের পক্ষে কথা বলে, যদিও তাদের জনগণের একটা অংশ ফিলিস্তিনের জনগণের অধিকারের পক্ষে প্রচার চালিয়েছে। তবে সেই ফিলিস্তিন এবার ফাইনালে পরিষ্কারভাবেই মোটা দাগে লামিন ইয়ামালদের সাপোর্ট করেছে। গাজায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো এক আয়োজক মারা গেছেন ইসরায়েলের হামলায়। ফিলিস্তিনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে সেই পোস্ট পেয়েছে 1 কোটির বেশি ভিউ। রিপোর্টে বিস্তারিত। ফাইনাল শেষের কয়েক ঘন্টার মধ্যে একটা পোস্ট ভাইরাল হয়ে গেল। শেষ খবরে সেটার বর্তমান ভিউ 12 মিলিয়নের বেশি। সেটা ছিল প্যালেস্টাইন_UN অ্যাকাউন্ট থেকে। তিলে তিলে প্রাচীনতম দেশটাকে পৃথিবী থেকে বিলোপ করে দেওয়ার চেষ্টা চলছে বটে, তবুও ইউনাইটেড নেশনসে তাদের আছে ডেলিগেশন টিম, আছে তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টও। আর ওয়ার্ল্ড কাপ ফাইনালের পর সেটা থেকেই করা হয়েছে আলোচিত এই পোস্ট। এটা মূলত প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল এক্স অ্যাকাউন্টের একটি পুরনো পোস্টের রিপোস্ট অ্যাক্টিভিটি, যেখানে দেখা যায় ইসরায়েলে আর্জেন্টিনার রাষ্ট্রদূত শিমন এক্সেল ওয়ানিশ বেনিয়ামিন নেতানিয়াহুকে ফুটবল আর জার্সি উপহার দিচ্ছেন। তার সাথে জুড়ে দেওয়া হয়েছে স্প্যানিশ খেলোয়াড়দের ট্রফি সেলিব্রেশনের ছবি। ওপরে লেখা ক্যাম্পিয়নেস দেল মুন্দো, অর্থাৎ সারা পৃথিবীর চ্যাম্পিয়ন। বোঝা যাচ্ছে আর্জেন্টিনার সাধারণ মানুষ ফিলিস্তিনের পক্ষে দাঁড়াক আর না দাঁড়াক, বিশ্বকাপের ফাইনালে স্পেনকেই সমর্থন দিয়েছে ফিলিস্তিনিরা। কিন্তু কেন? চলুন একে একে কারণগুলো সাজিয়ে দেখি কি দাঁড়ায়। ফাইনালের আগের দিন নেতানিয়াহু বলেছিলেন তারা আর্জেন্টিনাকে সমর্থন করে অনেক দিন থেকে, ফাইনালেও তাই করবে। নেতানিয়াহু ব্যাপারটা নিয়ে লুকোছাপা করেননি, সরাসরি আর্জেন্টিনার জন্য ট্রফি চেয়েছেন। বেশিরভাগ ইসরায়েলি নাগরিক আর্জেন্টিনাকে সাপোর্ট করে সেটাও জানিয়েছেন। সবশেষে জানিয়েছেন শুভকামনা, ভামোস আর্জেন্টিনা। দেশটার চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভিরও সমর্থন জানিয়েছিলেন আর্জেন্টিনাকে। এসব আলাপের পটভূমিটাও বলা দরকার। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু, নিজেকে বিশ্বের সবচেয়ে জায়নবাদী প্রেসিডেন্ট বলেছেন। আমেরিকা ইসরায়েল মিলে ইরান আক্রমণের পর মিলেই বলেছিলেন তিনি গর্বিত। ইসরায়েলের ৭৮তম স্বাধীনতা দিবস সেলিব্রেশনের সময় মিলেই বলেছিলেন আর্জেন্টিনা ইসরায়েল চিরদিনের বন্ধু। মূল্যবোধের হিসেবে এই দুই দেশ একে অন্যের সাথে অনেকভাবে মিলে যায়। অন্যদিকে স্পেনের কি অবস্থা? প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন। লামিন ইয়ামাল বার্সেলোনার ট্রফি প্যারেডে ফিলিস্তিনি পতাকা উড়িয়েছিলেন। তা দেখে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন ইয়ামাল ঘৃণা উস্কে দিচ্ছেন। কিন্তু গাজার দিকে তাকান, সেখানকার ধ্বংসস্তূপে রক্তাক্ত হাতে আঁকা হয়েছে ইয়ামালের গ্রাফিতি। ফিলিস্তিন তাই আর্জেন্টিনার বিপক্ষে আর স্পেনের জন্যই গলা ফাটায়। ইয়ামাল শুধু একজন ফুটবলার নন, রাইট উইং ধরে ধেয়ে যাওয়া কোনো মরুঝড়, যার হাতে সত্যি সত্যিই থাকে ফিলিস্তিনের ঝান্ডা। এই বিশ্বকাপে আরও একটা ঘটনা ঘটেছিল। গাজায় যে বিশ্বকাপের স্ক্রিনিং আয়োজন করেছিলেন, মিশর আর্জেন্টিনা ম্যাচ দেখানোর ঠিক আগে তিনি মারা যান। এই উপত্যকায় কোনো ফিলিস্তিনির স্বাভাবিক মৃত্যু হয় না, সব দিক থেকে ধেয়ে আসে বুলেট। স্পেন নিঃসন্দেহে ফাইনালের আগেই এভাবে তাদের একজন ফ্যান হারিয়েছে। মৃত্যুর আগে যে জেনে যেতে পারেনি তার দল শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। নরওয়ে কোয়ালিফায়ারে ইসরায়েলকে হারিয়েছিল। সেই ম্যাচ থেকে সব আয়ের টাকা গাজায় সাহায্যের জন্য দিয়েছে। রাশিয়াকে যেভাবে বাদ দেওয়া হয়েছিল, ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন সেভাবেই ইসরায়েলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছিল। কারণ তাদের হামলায় গাজায় ৭৩,০০০-এর বেশি মানুষ মারা গেছে। ইসরায়েল যদিও কোয়ালিফাই করতে পারেনি ওয়ার্ল্ড কাপে। তাই মাঠে স্পেন আর্জেন্টিনা ছিল ফুটবলের ফাইনাল, কিন্তু মাঠের বাইরে ছিল অন্য এক লড়াইয়ের রিফ্লেকশন। ট্রফিটা স্পেনের হলো, তাই দেখে গাজাবাসী একটু স্বস্তিতে মৃত্যুর অপেক্ষা করতে পারছে। সেই জায়ান্ট স্ক্রিনেই ওরা ইসরায়েলের মিত্র আর্জেন্টিনার হার দেখেছে। যে বড় পর্দায় খেলা দেখার আয়োজক আর বেঁচে নেই। খালিদ জামিল, ৭১।
আর অল্প কয়েকটা মাস এরপরে নিভে যাবে আন্তর্জাতিক ফুটবল থেকে পাওয়ার হাউস অফ লাইট। বিশ্বকাপের এক ব্যর্থতাই কি তবে থামিয়ে দিচ্ছে এবার সেই গোল মেশিনকে? একটা মাত্র ম্যাচ, আগামী 24 সেপ্টেম্বর ইউএফা নেশনস লিগের ম্যাচ খেলেই অবসর নেবেন এমন খবর ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বলছিলাম পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। তবে কি সত্যিই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন CR7? বিস্তারিত তাজিন খন্দকারের রিপোর্টে। Every empire has its final sunset. একটা দিন আসবেই যেদিন গ্যালারির গর্জন থেমে যাবে, স্টেডিয়ামের আলো নিভে যাবে, আর ইতিহাস নীরবে সাক্ষী থাকবে একটা সোনালী অধ্যায়ের সমাপ্তির। গ্যালারিতে থাকবে অশ্রুসিক্ত ভক্তরা, আর মাঠে দাঁড়িয়ে হয়তো তিনিও লুকিয়ে রাখবেন নিজের আবেগ। ভেজা চোখ দেখায়নি তোমায়, এমনই বিদায়ের মুহূর্ত কখনো সহজ হয় না। প্রিয় তারকা পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে এখন ঠিক এমনই এক আবেগের গল্প চারিদিকে। ফুটবল বিশ্বে জোর গুঞ্জন, আগামী 24 সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচটি হতে পারে পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। যদিও এ বিষয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশন বা রোনালদো নিজে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবুও খবরটি ভক্তদের মনে তৈরি করেছে অন্যরকম এক অনুভূতি। 2 দশকেরও বেশি সময় ধরে পর্তুগালের পরিচয় হয়ে ওঠা এই কিংবদন্তি খেলেছেন 233টি আন্তর্জাতিক ম্যাচ, করেছেন 146টা গোল। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। ইউরো 2016 শিরোপা, নেশনস লিগের সাফল্য, অসংখ্য রেকর্ড আর অগণিত স্মরণীয় মুহূর্ত, সব মিলিয়ে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার যেন এক জীবন্ত মহাকাব্য। আল নাসরের নতুন কোচ হোর্হে জেসুস দায়িত্ব নেওয়ার পরও রোনালদোকে ঘিরে পরিকল্পনায় কোনো পরিবর্তনের ইঙ্গিতও দেননি। জাতীয় দলে অভিজ্ঞ এই ফরওয়ার্ডের উপস্থিতি এখনো গুরুত্বপূর্ণ বলেই মনে করেন অনেকে। তাই যদি সত্যিই সেপ্টেম্বরে বিদায়ের মঞ্চ তৈরি হয়, তবে জোসে আলভালাদে স্টেডিয়ামে শেষবারের মতো শোনা যেতে পারে সেই পরিচিত সৌ সেলিব্রেশন, আর জাতীয় সঙ্গীতের সময় আবেগে ভাসতে পারেন কোটি সমর্থক। তবে এখানেই গল্পের শেষ নয়। 41 বছরে পা রাখলেও রোনালদোর সামনে এখনো একটা বিশাল লক্ষ্য, ক্যারিয়ারে 1000 গোলের মাইলফলক। ইতিমধ্যেই 976 গোল করা এই মহাতারকা এখনই থামতে চান না। অসম্ভবকে সম্ভব করাই যেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় পরিচয়। 1000 গোল মিশন, যে স্বপ্নকে পৃথিবী একদিন বলেছিল ইম্পসিবল, সেটাকেই তিনি চান রিয়েলিটি। হিরোজ আর রিমেম্বার্ড, লেজেন্ডস নেভার লিভ। হয়তো 24 সেপ্টেম্বর হবে পর্তুগালের জার্সিতে শেষ অধ্যায়, হয়তো সেটাই হবে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে আবেগঘন বিদায়। কিন্তু ফুটবল যতদিন বেঁচে থাকবে, ইতিহাসের প্রতিটা পাতায় একটাই নাম সোনালী অক্ষরে লেখা থাকবে, ক্রিস্টিয়ানো রোনালদো, দ্য গোট, দ্য ইমমর্টাল লিগ্যাসি। তাজিন খন্দকার, 71। সান্তোস ফুটবল ক্লাবের আশেপাশের রেস্টুরেন্টগুলো যেন এক একটা জীবন্ত জাদুঘর। এখানে শুধু খাবার পরিবেশন করা হয় না, যত্ন করে সংরক্ষণ করা হয় ফুটবলের ইতিহাস, ঐতিহ্য আর আবেগ। দেয়ালের প্রতিটা ছবি, প্রতিটা জার্সি, প্রতিটা স্মারক যেন বলে দেয় কিংবদন্তির গল্প। কারণ ব্রাজিলের ফুটবল শুধু একটি খেলা নয়, অসংখ্য মানুষের কাছে এটা বিশ্বাস, এটা আবেগ, অনেকের কাছে ধর্মের মতো। সান্তোস থেকে এমনই এক রেস্টুরেন্টের গল্প জানাচ্ছেন হাসান সজীব। ব্রাজিলের সান্তোস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি হাসান সজীব। এই সান্তোস ফুটবলের একটা আঁতুঘর। এখানে আপনি এই ভিলা বেলমোরাতে আসলে যেমন ফুটবলের পুরনো ইতিহাস পাবেন, সেই সঙ্গে এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টে ঢুকলেই যেন মনে হবে আপনি ইতিহাসের মধ্যে ডুবে গেছেন। আমার পেছনে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, যেখানে আমি ঢুকেই রীতিমতো অবাক হয়ে গিয়েছে। এখানে শুধুমাত্র আপনি রেস্টুরেন্টে খাবারই খাবেন না, যেন ইতিহাসকে গিলে গিলে খাবেন এবং ফুটবলের মধ্যে আপনি লিটারেলি ডুবে যাবেন। কি নাই এখানে? এখানে আমি ঢুকেই দেখতে পেয়েছি সান্তোস ফুটবল ক্লাবের যে সবার প্রথমে যে বাসটা ছিল, সেই বাসের ছবিটা এখনো এখানে রেখে দেওয়া আছে। আছে পেলে, নেইমার থেকে শুরু করে রবিনহো। অর্থাৎ এই সান্তোস কিংবা ব্রাজিলের ফুটবলের যারা লেজেন্ড রয়েছেন, তাদের অনেক ছবি রয়েছে, অনেক মুহূর্ত রয়েছে, যেটা হয়তো বা অনেক জায়গায় পাওয়া যাবে না। কিন্তু আপনি রেস্টুরেন্টগুলোতে ঢুকলেই সেই ফিলটা পাবেন যে ব্রাজিল আসলে কেন ফুটবলের দেশ বলা হয়, কেন আসলে তারা ফুটবলটাকে অনেকটা ধর্ম হিসেবে মানে।
ফুটবলটাই তাদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো যাওয়া পর্যন্ত সবখানে বিরাজ করে। আমি ঠিক যখন এই রেস্টুরেন্টের ভিতরে গেলাম, আরও বেশ কিছু ব্যাপার আমাকে একটু চমকে দিয়েছে। পেলে একটা সেলুনে দাড়ি এবং চুল কাটছেন, সেই মুহূর্ত অর্থাৎ বিরল কিছু দৃশ্য কিন্তু এখানে এখনো ঝুলিয়ে রাখা হয়েছে। এই রেস্টুরেন্টটি এমন একটা জায়গায় ঠিক ভিলা বেলমোরোর অপোজিটে, অর্থাৎ ফুটবলাররা যেখানে বাস থেকে নামেন তার বিপরীতে এই রেস্টুরেন্টটির অবস্থান। এখানে যারা খাবার খেতে আসেন তারা ফুটবল নিয়ে আড্ডা দেন। এই আড্ডা থেকে আসলে ফুটবলটা আরও বেশি ছড়িয়ে পড়ে। ফুটবলটাকে নিয়ে আসলে তারা যেন বেঁচে থাকতে পছন্দ করেন। নেইমার কিংবা পেলে হয়তোবা কখনোই এখানে আসেননি। যতদূর জানতে পেরেছি আজ থেকে প্রায় 30 বছর আগে এটা একটা খুব সম্ভবত গাড়ির গ্যারেজ ছিল, যেই সময়টা আসলে হয়তোবা লেজেন্ডরা ফুটবল খেলতেন। কিন্তু এটা এমন একটা জায়গায় অবস্থিত, তার পরবর্তীতে এটাকে রেস্টুরেন্টে পরিণত করা হয় এবং নানা সময় এখানে পেলে কিংবা নেইমার না আসলে অনেক তারকারা এখানে আসেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা নতুন প্রজন্মে রয়েছে, অর্থাৎ বাচ্চারা রয়েছে, তারা এখানে এসে খাবার খায়। যারা হয়তোবা ভবিষ্যতে নেইমার হয়ে উঠবে, তারা যখন খাবার খেতে আসে, যখন দেখবে তারা যে এখানে তারা যখন খাবার খেতে আসবে এবং দেখবে এখানে পেলে নেইমারের বিভিন্ন মুহূর্ত রাখা হয়েছে, তাদের অর্জন, তাদের ইতিহাসকে সম্মান জানানো হয়েছে, সেগুলোকে খুব সহজে ভুলে যায়নি সান্তোসের মানুষ। তারা শুধুমাত্র এই খাবারটাই বিক্রি করে না, তারা ফুটবলের ইতিহাস ঐতিহ্যকেও ধারণ করে। তখন কিন্তু তাদের মাথায় ঢুকে যাবে নিজেকে ওই জায়গায় দেখার একটা ক্ষুধা তৈরি হবে। ফুটবলটাকে সান্তোস ঠিক এভাবেই ছড়িয়ে দিতে চায়। এখানকার মানুষ ফুটবলটাকে কতটুকু ভালোবাসলে সেটা রেস্টুরেন্টেও সব জায়গায় ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে। হাসান সজীব, ৭১, সান্তোস, সাও পাওলো, ব্রাজিল। অস্ট্রেলিয়ার পর এবার টাইগারদের জন্য খুলে গেল ইংল্যান্ডের দরজাও। আগামী বছরের মে মাসে বাংলাদেশকে একটা টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ম্যাচটা গড়াবে বিখ্যাত স্টেডিয়াম লর্ডসে। টাইগাররা কি পারবে ব্যাটে বলে মুন্সিয়ানা দেখিয়ে প্রতিপক্ষকে কড়া বার্তা দিতে? সাইফুর রূপকের রিপোর্ট। লর্ডসে মাইটি ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি, ফ্লামবয়েন্ট ব্যাটিং, অনার্স বোর্ডে নাম উঠিয়েছিলেন তামিম ইকবাল। 2010-এর ঘটনা, তামিম ইকবালকে লাকি চ্যাম্প বলাই যায়, কারণ মাঝে ইংল্যান্ডে টেস্ট খেলার সুযোগ হয়নি বাংলাদেশে। সেই তামিম, ক্রিকেটার তামিম, সেঞ্চুরিয়ান তামিম এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। তিনি আসার পর যেন দুয়ার খুলে যাচ্ছে। অস্ট্রেলিয়াতে 2003-এর পর বাংলাদেশ টেস্ট খেলতে পারেনি বা অস্ট্রেলিয়া আমন্ত্রণ জানায়নি। তামিম ইকবাল আসার পর বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়া যাচ্ছে আগামী মাসে, এবং আগামী বছর ইংল্যান্ডও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। আগামী বছরের 28 মে থেকে 1 জুন 5 দিন লর্ডস মাতাবে শান্ত মিরাজরা। ইসিবি অর্থাৎ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তারা কিন্তু জানিয়ে দিয়েছে অফিসিয়ালি যে অ্যাশেজের আগে, এটা সবচেয়ে বড় খবর যে আসলে অ্যাশেজ খেলবে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে একটা টেস্ট খেলে, লর্ডস টেস্ট খেলে ইংল্যান্ড নিজেদের প্রস্তুতি সারবে বা প্রস্তুত হবে। বাংলাদেশের জন্য বিগ অপরচুনিটি, কারণ সেই 2010-এর পর ইংল্যান্ডে কিন্তু টেস্ট খেলতে পারছিল না বাংলাদেশ। 2003-এর পর অস্ট্রেলিয়া খেলতে পারছে না, 2010-এর পর ইংল্যান্ডে খেলতে পারছে না। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল গেল কবছর ধরে যে অস্ট্রেলিয়া ইংল্যান্ড কেন বাংলাদেশকে দাওয়াত দিচ্ছে না, কারণ ওইসব কন্ডিশনে টেস্ট ম্যাচ খেললেই তো আসলে ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারে, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার হয় এবং সাহসও বাড়ে। অবশেষে আসলে তামিমের বোর্ড আসার পর যেন সব দুয়ারই খুলে যাচ্ছে। অস্ট্রেলিয়া তো বাংলাদেশ যাচ্ছে, ইংল্যান্ডও আগামী বছর যাবে। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যে সম্পর্ক ভালো হচ্ছে সেই বার্তাই কিন্তু দিচ্ছে, এবং এরকম সম্পর্ক ভালো থাকলে আসছে দিনগুলোতে বাংলাদেশ দল এরকম অস্ট্রেলিয়া ইংল্যান্ডে আরও বেশি খেলার সুযোগ পাবে। অস্ট্রেলিয়া ইংল্যান্ড দলও বাংলাদেশে আসবে, এবং বড় দলের বিপক্ষে খেলা মানেই কিন্তু ক্রিকেটের উন্নতি, ক্রিকেটারদের উন্নতি। প্রায় 10 মাস আগে ইসিবি জানিয়ে দিয়েছে টেস্টটা কবে হবে না, অর্থাৎ লর্ডস টেস্ট মাতানোর জন্য কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা এখন থেকেই প্রস্তুতি সারতে পারে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে বর্তমান প্রেসিডেন্ট তামিম ইকবাল, তিনি লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়েছেন। লর্ডসের অনার্স বোর্ডের নাম উঠানো একটা বিশাল কীর্তি, যেটা তামিম ইকবালের ক্যারিয়ারে বলা যায় ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট। পাশাপাশি বাংলাদেশে একজন পেসারও কিন্তু লর্ডসের অনার্স বোর্ডে নাম উঠিয়েছেন, শাহাদাত হোসেন রাজীব। তিনিও 2010 সালের ওই টেস্টে 5 উইকেট পেয়ে নাম উঠিয়েছিলেন লর্ডসের অনার্স বোর্ডে। অর্থাৎ বাংলাদেশের 2 জন ক্রিকেটারের নাম আছে যে বিখ্যাত স্টেডিয়াম, ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত, সবচেয়ে আকর্ষণীয় স্টেডিয়াম লর্ডসের অনার্স বোর্ডে নাম ওঠার যে কীর্তি, সেটা বাংলাদেশের 2 জন ক্রিকেটার করতে পেরেছেন। নিশ্চয়ই যে আগামী বছরের মের 28 থেকে জুনের 1 তারিখ পর্যন্ত যে লর্ডস টেস্ট হবে, বাংলাদেশ ইংল্যান্ডের মধ্যকার যে ম্যাচটা হবে, সেখানে বাংলাদেশের বর্তমান ক্রিকেটার যারা খেলতে যাবে
তারাও নিশ্চয়ই চাইবে যে এরকম বিখ্যাত জায়গায় নিজের নামটা উঠাতে চাইবে। শান্ত, মিরাজ, নাহিদ রানা, তাসকিন যারাই যাবে নিশ্চয়ই তাদের ভাবনাতে এখনই এটা কাজ করা শুরু করবে এবং তারা সেই লর্ডস টেস্ট মাতাতে, ওই কন্ডিশন মাতাতে নিশ্চয়ই এখন থেকেই সেরকম ছকাকে প্রস্তুতি সারবে। সাইফুল রূপক, ৭১, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।